আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বরাবরের মতো জুমাবার হাজির আমাদের কাছে, অর্থাৎ জুমার দিন যখন চলে আসে তখন তোমরা তোমাদের কাজকর্ম সব কিছু বন্ধ করে দাও, অর্থাৎ তোমাদের ব্যবসা বাণিজ্য বন্ধ করে দাও, মসজিদের দিকে ধাবিত হও। এটা আল্লাহর কথা। আমি গতকাল গত পরশু একটি লাইভ করার সময় ওখানে ওই স্ক্রিনশট আকারে যে কয়েকটা পিক বা ক্যাপশন আকারে রাখি, ওখানে আমি রাখছিলাম জয়শঙ্কর ভারতের পররাষ্ট্রমন্ত্রী এবং তারেক রহমানের হাতে একটি পত্র হস্তগত করার কথা। আমি এটি নিয়ে বলতে হয়তো ভুলে গেছিলাম। আমি এই পিকচার আকারে ক্যাপশনটা এই জন্য দিলাম যে ভদ্রলোক বাংলাদেশে আসছে, বাংলাদেশের অবিসংবাদিত নেত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দাফন অনুষ্ঠানে শরীক হওয়ার জন্য। বেগম খালেদা জিয়ার এই অনুষ্ঠানটি তার শেষ যাত্রা, তার দাফন কাফন, এসব টোটাল ব্যাপারটি রাষ্ট্রের নিয়ন্ত্রণে হচ্ছিল। অর্থাৎ বাংলাদেশ সরকার 3 দিনের রাষ্ট্রীয় শোকসহ রাষ্ট্রীয় যত একজন বরেণ্য ব্যক্তির জন্য করা দরকার সব কিছু রাষ্ট্রের দায়িত্বে হচ্ছিল। এবং বর্তমানে রাষ্ট্রের অভিভাবক হচ্ছে যে আমাদের প্রফেসর ডক্টর ইউনূস সাহেব। সুতরাং রাষ্ট্র টু রাষ্ট্র যখন কোনো কিছু ডিল হবে, সুতরাং সেটা রাষ্ট্রের ব্যক্তির সাথে হবে। যেহেতু রাষ্ট্র অভিভাবক বেগম খালেদা জিয়ার সমস্ত সব কিছু সাবেক প্রধানমন্ত্রী হওয়া সত্ত্বেও রাষ্ট্রের সবার গ্রহণযোগ্য ব্যক্তি হওয়ার কারণে, সবার সম্মানের পাত্র হওয়ার কারণে রাষ্ট্রে সব দায়িত্ব পালন করছিল। তো অন্য একটি রাষ্ট্র বরাবরের মতো অনেক রাষ্ট্রের সাথে শরিক হয়ে ভারত শোক প্রকাশ করার জন্য তারা তাদের পররাষ্ট্রমন্ত্রীকে আমাদের দেশে পাঠায়। পাশাপাশি রাজনাথ সিং নামে একজন নিরাপত্তা উপদেষ্টা গতকাল দিল্লিস্থ বাংলাদেশ হাইকমিশনে গিয়ে সেখানে খালেদা জিয়ার জন্য রক্ষিত শোক বইয়ে সিগনেচারও করে। একটি রাষ্ট্র হিসেবে রাষ্ট্রের ক্ষমতাসীন না হয়েও একজন ব্যক্তির জন্য এরকম দায়িত্ব জ্ঞান দেখানো সত্যি এটি একটি অনেক বড় একটি গুরুত্ববহ কাজ, অনেক বড় মনের কাজ। এজন্য সবার আগে ভারত ধন্যবাদ পাওয়ার যোগ্য। কিন্তু প্রশ্ন হচ্ছে যে নরেন্দ্র মোদী পত্রটি লিখেছেন তারেক রহমানের বরাবরে। বলা হয়েছে এটা ব্যক্তিগত পত্র, কিন্তু আমার কথার সারমর্মটা ছিল যে এটা ব্যক্তিগত পত্র হোক, রাষ্ট্রীয় পত্র হোক, যেভাবেই হোক, যেহেতু বেগম জিয়ার এই শেষ যাত্রা, তার দাফন কাফন সব কিছু হচ্ছিল রাষ্ট্র থেকেই, রাষ্ট্র ঘোষিত কর্মসূচি দিয়ে। সো তার এই লেটারটি যদি রাষ্ট্রের অভিভাবকের কাছে প্রেরণ করত, কিংবা রাষ্ট্রের অভিভাবককে উদ্দেশ্য করে যদি শোক প্রকাশটা করত, কিংবা রাষ্ট্রের অভিভাবকের মাধ্যমে যদি তারেক রহমানের কাছে পত্রটা হস্তগত করত, আমার মনে হয় রাষ্ট্রের সাথে রাষ্ট্রের যতই সমস্যা থাকুক না কেন এগুলো আরও বেশি সমাধান হয়ে আসত। কিন্তু হিন্দুস্তানের এই সাম্প্রদায়িক মৌলবাদী রেডিকালাইজড এই গুজরাটের খুনি মোদি কখনো চাইবে না স্বাধীন বাংলাদেশের সাথে স্বাধীন পররাষ্ট্রনীতি যখন অ্যাপ্লাই করা হয় তখন তার সাথে তারা চলতে চাইবে না। মোদি না, কংগ্রেসও চাইবে না। ওরা বাংলাদেশের ব্যাপারে কিন্তু ইন্দিরা ডক্ট্রিনেই ফলো করবে। ইন্দিরা গান্ধী যে ডক্ট্রিনটা, যে মতবাদটা দিয়ে গেছে,
বাংলাদেশের ব্যাপারে, অর্থাৎ পাকিস্তান থেকে বাংলাদেশটাকে বিচ্ছিন্ন করার প্রয়াসের মধ্য দিয়ে এটা সম্পূর্ণ করার পর যে ডক্ট্রিনটা ওখানে কাজ করছিল, বাংলাদেশের ব্যাপারে ইন্দিরা গান্ধীর এই ডক্ট্রিনে কাজ করবে এবং তাদের পররাষ্ট্রনীতি অটুট থাকবে, দরকার হলে যুদ্ধ হবে। তো সেক্ষেত্রে আমরা অনেক প্রগতিশীল মনে করি যে রাজীব গান্ধীর ওয়াইফ সোনিয়া গান্ধী, তার মেয়ে, এগুলা সব ইতালিয়ান, ইংরেজ শিক্ষিত, কিন্তু তারাও সেম বাংলাদেশের ব্যাপারে, পাকিস্তানের ব্যাপারে তাদের পররাষ্ট্রনীতি সেম। তো বলছিলাম এই পত্রটা যদি রাষ্ট্র টু রাষ্ট্র যদি দেওয়া হতো, যেহেতু রাষ্ট্রটা সব দায়িত্ব গ্রহণ করছে, 3 দিনের শোক প্রকাশ করছে এবং অ্যাজ এ ক্ষমতাসীন না হয়েও একটি রাজনৈতিক দলের জন্য কিংবা নেত্রী অভিসংবাদিত হয়ে যাওয়ার জন্য, জনগণের কাছে গ্রহণযোগ্য থাকার জন্য রাষ্ট্রের যে দায়িত্ব পালন করছে, সেই দায়িত্বের সাথে একাত্ম হয়ে ভারত সরকার যদি সরকার টু সরকার ডিল করতো তাহলে জিনিসটা আরও সুন্দর হতো। কিন্তু লিখছে এটা সরাসরি তারেক রহমানের সাথে, অর্থাৎ ভারতের সবসময় তারা তাদের পছন্দের ব্যক্তির সাথে বাংলাদেশের ডিল করবে। যে আওয়ামী লীগ থাকলে তারা আওয়ামী লীগকে পছন্দ, আওয়ামী লীগের সাথে ডিল করবে। বাংলাদেশ এবং জনগণ তাদের কাছে বিষয় না। এখন যেহেতু আওয়ামী লীগ নাই, বিএনপি যেহেতু একটু সামনে ফরওয়ার্ড আছে, সম্ভাবনা আছে, এখন বিএনপিকে নিয়ে থাকতে চায়, বাংলাদেশের মানুষকে নিয়ে না, বাংলাদেশের স্বাধীন পররাষ্ট্রনীতি নিয়ে না। এটা বলার জন্য আমি ভুলে গেছিলাম, এই জন্য আমি গত পরশু এই ক্যাপশনটা আনার পরও আমি সেটা বলতে পারি নাই। আচ্ছা, দ্বিতীয়ত আমি দেখতেছি এখানে আমি আজকে একটা ক্যাপশন নিয়ে আসলাম। জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান, সর্বজন শ্রদ্ধেয় মুরব্বী এই মানুষ, দেখলেও যার প্রতি একটু শ্রদ্ধা, আলাদাভাবে শ্রদ্ধাবোধ জাগে। স্বাভাবিকভাবে নামাজি কালামি এই মানুষগুলোর প্রতি আমাদের এরকমের শ্রদ্ধা থাকে। গতকাল এবং পরশু আজ পর্যন্ত একটি টক অফ দ্য কান্ট্রি হচ্ছে যে উনি যখন অসুস্থ ছিলেন, এটি উনার কথা, উনি বলছেন যে আমি অসুস্থ থাকা অবস্থায় আমাকে অনেক দেশের কূটনীতিক দেখতে আসছে, তার মধ্যে ভারতেরও 2 জন কূটনীতিক আমাকে দেখতে আসছে, তাদের সাথে কথাবার্তা হয়েছে, কিন্তু তারা চলে যাবার পর আমাকে বলছে আমি যেন এই কথা কাউকে না বলি। এটা আসলে এক প্রকার হাস্যকর একটা ব্যাপার। সেটা হচ্ছে যে গ্রামের কতগুলো আমাদের মুরব্বী টাইপের মহিলা আছে না, যারা একসাথে গল্প গুজব করার পর আবার কানের কাছে কান নিয়ে কথা বলে যে এ কথা কাউকে বলিও না। আসলে কিন্তু যে বলছে সেও বলি দেবে আরেকজনকে, আর যে শুনছে সেও বলি দেবে, এটা না বলার জন্য বলে আর কি। এখন ডাক্তার শফিকুর রহমান বলছে আমার সাথে কূটনীতিক দেখা করার পরে আমাকে বলছে যে এই কথা কাউকে বলিয়েন না। আমার প্রশ্ন হচ্ছে যে ভাই, কোনো কূটনীতিক যদি আপনার সাথে দেখা করে, কোনো কূটনীতিক এই কথা কি কখনো বলবে যে আমি আপনার সাথে দেখা করছি, এটা কারোর সাথে শেয়ার করিয়েন না? কারণ কূটনীতিক তো আপনার সাথে এমনি এমনি দেখা করে নাই, কূটনীতিক তার প্রোটোকল মেনে আপনার সাথে দেখা করছে। আপনার সাথে কি সরাসরি কোনো কূটনীতিককে ফোন করে দেখা করছে? আপনার দলীয় প্রোটোকল আছে, আপনার রুলস রেগুলেশন, এগুলো মেনটেন করে তারপর আপনার সাথে আপনার দরজায় ওনারা আসছে। এখন কথা হতে পারে অন্যরকম, সেটা যদি আমরা চিন্তা করি এরকম যে ভারত থেকে উচ্চপদস্থ প্রভাবশালী কেউ আপনাকে ফোন করে বলছে যে আমার 2 জন ডেলিগেট আপনার সাথে দেখা করবে, এখন আপনিও তাদের সাথে গদগদ করে দেখা করে ফেলছেন, হতে পারে এমন। আর দ্বিতীয় হতে পারে আপনার সাথে এমন কেউ দেখা করছে যারা স্বাভাবিক নিয়মে দেখা করে নাই, এরা র মেম্বার হতে পারে, এরা বিভিন্ন ভারতের ক্যাটাগরিতে বাংলাদেশের জন্য সাজানো তাদের অনেক প্ল্যান আছে, সেই প্ল্যানের কোনো কর্তা ব্যক্তি আপনার সাথে দেখা করে ফেলছে। এখন দেখা করার পর আপনাকে বলে গেছে যে এই কথা কাউরে বলিয়েন না। এখন আপনি বলছেন যে আমি দেখা করছি, এটা পাবলিসিটিতে যাবে, তারপর এটা গতানুগতিকভাবে এটা প্রকাশও হবে। এই কথাগুলোর মাঝে কেমন জানি একটা জগাখিচুড়ি অবস্থা না? কোনো ডিপ্লোমেট তো আপনার সাথে দেখা করে এই কথা বলবে না, আর যা এই কথা বলবে সে তো ডিপ্লোমেট হতে পারে না। তাহলে ব্যাপারটা কি দাঁড়াইল? কোথাও যেন একটা গন্ডগোল আছে। আপনি যে ব্যাগকে দিয়েছেন, এই ব্যাগকার মাঝ থেকে কিন্তু এই কোয়েশ্চেনগুলো বের করা। এখন কথা হচ্ছে যে আপনাকে নিয়ে এই প্রশ্নটা কেন তুললাম? প্রশ্নটা এই জন্য তুললাম, যখন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রধান পৃষ্ঠপোষক বা যেখান থেকে জাতীয়তাবাদী ফর্মুলাটা আসছেও আমরা মনে করি যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বর্তমান বিএনপির কাছে মানুষ যখন একটু তাদেরকে সন্দেহ করা শুরু করছে, তাদের আচার আচরণ, তাদের কর্তা ব্যক্তি যারা আছে তাদের
সব কিছু মিলিয়ে বিগত 1.5 বছরের আচার আচরণে এবং পূর্ব আন্দোলন পরবর্তী সময়ে তারা যা কিছু করতেছে এগুলোর প্রতি মানুষ আস্থাহীন হয়ে এখন বর্তমানে আলাদা একটি জাতীয়তাবাদী ফ্রন্ট দেখতে চাচ্ছে। সেই জাতীয়তাবাদী ফ্রন্টের নেতৃত্ব এখন আপনি। এখন একথা ধরে নেওয়া যায়, বিএনপি যদি ক্ষমতায় যায় তাও কিন্তু বিরোধী দল হিসাবে আপনার অবস্থানকে চিহ্নিত করা হচ্ছে। আর যদি বিএনপি ক্ষমতা না যায়, আপনার ক্ষমতায় যাওয়ার সম্ভাবনাও আছে। কারণ সম্প্রতি দেশের যেসব বিশ্ববিদ্যালয়গুলো একদম আনাচে কানাচে সারা বাংলাদেশে, সেখানে যে নির্বাচনটা হয়ে গেল, ছাত্ররা কিন্তু এই বিএনপি কিংবা ছাত্রদলকে বেছে নেয়নি, তারা বিকল্প বেছে নিয়েছে। এখন সাধারণ জনগণও কিন্তু বিকল্প বেছে নিতে পারে, এটা হয়েছে বাংলাদেশের ইতিহাসে। তাহলে আপনার মতো একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি, আপনি ভারতীয় ডেলিগেটকে আপনার ঘর পর্যন্ত আসতে দিলেন কেন? তারা আবার চলে যাবার সময় আপনাকে বলে যাচ্ছে যে আপনার সাথে আমার কথা হয়েছে, যে কথা কাউরে বলিয়েন না। এই কথা বলার সাহসও কীভাবে পাইলো? তারা ডিপ্লোমেসি কোন রুল ফলো করে আপনার সাথে দেখা করছে? কিভাবে দেখা করছে? কেন বা এই কথা বলি গেল? আর আপনি বা কেন এই কথা আমাদের সামনে কয়েকদিন পরে বা বলবেন? এখন আমরা এটাও মনে করতে পারি যে তারা আপনাকে ভালোভাবে ব্ল্যাকমেল করছে। এখন পরবর্তীতে হয়তো আপনাকে সেই ব্ল্যাকমেল অনুযায়ী কাজ করার জন্য যখন আপনাকে প্রেশার দিচ্ছে, তখন আপনি বলে দিলেন যে না, আমি আপনাদের এগুলো মানি না, আমি এগুলো পাবলিককে বলে দিব এগুলা। তখন আপনি তাদের আগে জিনিসটা প্রকাশ করে দিলেন। আমরা চাই জামাত ইসলাম থেকে আরও বেশি স্বচ্ছ রাজনীতি। কারণ আপনাদের রাজনীতি এখন জামাত ইসলামের মাঝে সীমাবদ্ধ নাই। আপনাদের দলের মধ্যে এখন বীর মুক্তিযোদ্ধাদের আগমন ঘটে গেছে। সুতরাং এখন জামাত ইসলাম আর জামাত ইসলাম নাই। আপনারা কিন্তু এখন দেশের প্রথিত যশা বড় বড় মুক্তিযুদ্ধদেরকে হোল্ড করতেছেন। এরপর 5 আগস্ট যে পলায়ন করলো, জুলাই আন্দোলনের নেতৃত্ব দানকারী যে সংগঠন এনসিপিও কিন্তু এখন আপনাদের সাথে আছে। সো আপনাদের রাজনীতি এবং ডাক্তার শফিকুর রহমানের রাজনীতি আরও বেশি অনেক সতর্কতার সহিত আপনাদেরকে এই রাজনীতি করতে হবে। বাংলাদেশের মানুষ যদি আপনাদেরকে একবার সন্দেহ করে ফেলে, তাহলে এটি কিন্তু বাংলাদেশের কপালে অনেক দুর্ভোগ আছে। যেহেতু বিএনপিকে মানুষ এখন আমলে নিতে চাচ্ছে না, আস্থা নাই এই দলটার প্রতি মানুষের, সরাসরি কথা এগুলা। একটা স্ক্রিনশট দিছি আজকের জুমাবার, সেজন্য সূরা হজ থেকে বলা হচ্ছে, আল্লাহ বলেন, তোমরা মিথ্যা সাক্ষী প্রদান করা থেকে বিরত থাকো। অর্থাৎ এটা এই জন্য বলছি, উপরে আরও কিছু লেখা আছে, যোগ্যতার মাপকাঠিতে আপনার যখন মনে হবে যে এই প্রার্থীটাই যোগ্যতার মাপকাঠিতে অনেকগুলো প্রার্থী আছে, আমরা ভোট দিব। যখন আপনার মনে হবে যে এই প্রার্থীটাই যোগ্য, এই প্রার্থীর আল্লাহর আমানতকে কখনো খেয়ানত করবে না, রাষ্ট্রের আমানতকে কখনো খেয়ানত করবে না, তখন আপনি আপনার ভোট নামক এই আমানতটি তাকে দিবেন। আর যদি সেটি না করেন, তাহলে তোমরা মিথ্যা সাক্ষ্য প্রদান থেকে বিরত থাকো। সূরা হজের একটা আপনার উপর অ্যাপ্লাই হয়। আপনি ভোট দিচ্ছেন, আপনি সাক্ষ্য দিচ্ছেন যে এই লোকটি ভালো, আপনি তাকে ভোট দিবেন না, আপনি সাক্ষ্য দিচ্ছেন না, অর্থাৎ এই লোকটি ভালো না। এইটার উপর যদি আমরা আমল করি, তাহলে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ চেয়ারে গিয়ে কখনো খারাপ লোক বসবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।